দর্শক, যুক্তরাষ্ট্রের শিক্ষা সংস্কৃতি ও আমেরিকায় বসবাসরত বাঙালির জীবনধারা আর ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। পৃথিবীখ্যাত ন্যাশনাল পার্ক গ্র্যান্ড ক্যানিয়নের গভীর গিরিখাতের নির্জন নৈসর্গে দীর্ঘ ৩ দশক কাটিয়েছেন চিত্রশিল্পী ব্রুস এইকিন। তার চিত্রকর্মের প্রায় সবটা জুড়ে রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। শিল্পী তার ক্যানভাসে তুলে ধরেছেন ক্যানিয়নের অপরূপ দৃশ্য। আর্টুরো মার্টিনেজের প্রতিবেদনটি দেখুন আহসানুল হক এবং তাহিরা কিবরিয়ার রিপোর্টে। I just wanted to throw myself into nature's embrace and let the canyon. প্রকৃতির কোলে নিজেকে এমনভাবে তুলে দিতে চেয়েছিলাম যেন এই ক্যানিয়নই আমাকে বদলে দেয়, আমাকে শেখায়। এই কারণেই আমি গ্র্যান্ড ক্যানিয়নে গিয়েছিলাম। আমার শিল্পকর্মের প্রায় সবটাই এই বিশাল গিরিখাতকে ঘিরে। আমি এমন একটি জায়গায় যেতে চেয়েছিলাম যেখানে প্রকৃতি পুরোপুরি তার নিজ রূপে মহিমান্বিত। শিল্পী ব্রুস এইকিন 40 বছর ধরে গ্র্যান্ড ক্যানিয়নের ছবি এঁকেছেন। তিনি শত শত তৈলচিত্র এবং 1000 ড্রয়িং ও স্কেচ করেছেন। The Grand Canyon has been the major portion of my life's work. আমার কাজের প্রায় সবটা জুড়েই রয়েছে গ্র্যান্ড ক্যানিয়ন। 1969 সালের এক গ্রীষ্মে ব্রুস এমনিতেই অ্যারিজোনায় গিয়েছিলেন। তার কিছুদিন পর আমি গ্র্যান্ড ক্যানিয়নে চলে যাই। আমি ন্যাশনাল পার্ক সার্ভিসের জন্য কাজ করতে গিয়েছিলাম। সেখানে পানি সরবরাহের পাইপ ঠিক করার যন্ত্রপাতি নিয়ে যেতে হয়েছিল। একে চাকরি বলা যায় না, তবে আমি এই গভীর গিরিখাতে থাকতে চেয়েছিলাম বলে ওই কাজ আমাকে করতে হয়েছিল। আমি থাকতাম গ্র্যান্ড ক্যানিয়নের একদম নিচে, গভীরে, দীর্ঘ হাঁটা পথ। 33 বছর সেখানে আমি কাটিয়েছি। ক্যানিয়নে আমাদের 3টি শিশু বড় হয়েছে। এই পেন্টিংটা আমাদের বাচ্চাদের ছেলেবেলার প্রতিচ্ছবি। আমরা ওদের বাড়িতেই পড়াতাম। কঠিন ছিল, কিন্তু করেছি। সেখানে আমরা একা ছিলাম, মাইলের পর মাইল, কোনো জনমানব ছিল না। এখানে আমি বিশাল একটি পেন্টিং কাঁধে নিয়ে উপরে উঠছি। ব্যাকপ্যাকের সঙ্গে ফ্রেমটা বেঁধে নিয়েছিলাম। এটা মরুভূমির মতো দেখাচ্ছে, মনে হচ্ছে এখানে কোনো গাছপালা জন্মায় না। আসলে তা কিন্তু নয়। জায়গাটি দারুণ উর্বর, সমৃদ্ধ। এখানে অনেক পানি আছে, চমৎকার বড় বড় পাতার গাছ, মাছ ভর্তি হাওর, দারুণ সব বিশাল ঝর্ণা, ঝর্ণাধারা, জলপ্রপাত। তবে ওই জায়গাগুলিতে যেতে আপনাকে বহুদূর পর্যন্ত হাঁটতে হবে। শিল্পী ছবিগুলি এঁকেছেন প্রকৃতির মাঝে বসে এবং তা দেখে দেখে। একটি তৈলচিত্র আঁকার আগে অন্তত 3 দিন ওই জায়গাটিতে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন। তারপর অপেক্ষা করেছেন আলো ফোটার জন্য, দিনের সঠিক সময়টা ধরার জন্য অপেক্ষার পর অপেক্ষা করেছেন। The sun makes the difference for everything. You know, it gives that angling light and illuminates certain things. কারণ সূর্যের আলো সবকিছুকে অন্যরকম করে তোলে। আলোর জন্যই একটি জায়গা আলোকিত হয় বা কোথাও ছায়া পড়ে। আবার কিছু আলো ছায়া, কিছু জিনিস ছায়াচ্ছন্ন হওয়ায় অন্যটি অপরূপ দেখায়। আমি হয়তো ছবি আঁকার জন্য ক্যানিয়নের উপরে উঠে এসেছি, কিন্তু ভালো আলো নেই। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে ব্যাগ থেকে আমার আঁকার খাতা বেরোবে না। আমার স্কেচ করার খাতাটিতে কয়েকটি জিনিস আছে। It's got a few things in it. I was just trying to frame in some thoughts here. কিভাবে ছবিটি আঁকবো তার মোটামুটি একটা ফ্রেম দাঁড় করিয়েছি, যাতে ভালো দিন, মানে পরিষ্কার স্বচ্ছ একটি দিনে এসে কাজ করতে পারি। আজকের আলোটা ওইখানটাতে পড়েনি। এ কারণেই যে দৃশ্যটা আমি আঁকতে চাইছি তার রং করতে কয়েক মাস সময় লেগে যাবে। ওই যে দূরে নর্থ রিম দেখছেন, নর্থ রিমের ওখানে, এখানে এবং আমি চারপাশে প্রায় সব জায়গারই ছবি এঁকেছি। এই দিকটা যে বরাবর নেমে গেছে, ওই যে ঠিক ওখানে আমি থাকতাম। 16 miles hiking from
এখান থেকে ট্রেইল ধরে 16 মাইল হাঁটার পর আমার বাড়ি ছিল। গাধা বা খচ্চরের পিঠে আমাদের খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিস আসতো। অনেক সময় আবার হেলিকপ্টারেও জিনিস নামাতো। এখানে প্রতিটি জায়গার প্রতিটি লোকেশনের ছবি আমি এঁকেছি, স্কেচ করেছি। আর হ্যাঁ, এর প্রতিটি অবস্থান আমার কাছে অত্যন্ত অর্থবহ। আসল ছবির উচ্চতা 6 ফুট, দৈর্ঘ্যে 9 ফুট। মূল ছবিটা থেকে এটি সম্ভবত 50 ভাগ ছোট। আসল ছবিটা ফিনিক্সে একজনের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। যদিও এগুলো পুরনো চিত্রকলা, এসবই 90-এর দশকে করা। আমি সত্যি গ্র্যান্ড ক্যানিয়ন ভয়ানক মিস করি। তবে এই পৃথিবীর আরো অনেক কিছু আছে যা আমি খুঁজে পাচ্ছি। 2003, 4 এবং 5-এর দিকে ব্রুস অনুধাবন করেছিলেন যে তারা প্রায় 30 বছর শহরে বসবাস করেননি। এই প্রেক্ষাপটে বলা যেতে পারে, রিচার্ড নিক্সন যখন আমেরিকার প্রেসিডেন্ট, তখন ব্রুস গ্র্যান্ড ক্যানিয়নের ভেতরে থাকা শুরু করেছিলেন। এখন সময় হয়েছে অন্য কিছু করার। গ্র্যান্ড ক্যানিয়নের দিকে তাকিয়ে বলি, আমি তোমাকে ভালোবাসি, সব সময়ে ভালোবাসবো। তুমি যা দিয়েছো তার জন্য ধন্যবাদ। তবে এখন অন্য কোথাও যাবার, নতুন কিছু করার সময় হয়েছে। আর্চুরো মার্টিনাজের প্রতিবেদন থেকে আহসানুল হক এবং আমি তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে। ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স বা COP26 শেষ হওয়ার সাথে সাথে দেশগুলি পৃথিবীতে ক্রমবর্ধমান তাপমাত্রার উপর বৈশ্বিক পাল্টা আক্রমণের জন্য অর্থায়ন শুরু করতে চাইছে। ইতিমধ্যে ডেনমার্কের বিজ্ঞানীরা অতীতের বরফ অধ্যয়ন করে আমাদের উষ্ণায়ন গ্রহের ভবিষ্যৎ সম্পর্কে সূত্র খুঁজছেন। ভয়েস অফ আমেরিকার আরাশ আরাব সাদির প্রতিবেদন অবলম্বনে বিস্তারিত জানাচ্ছেন সাফিউল মাসুদ। নমুনা যাতে কোনোভাবে দূষিত না হয় তাই ম্লান আলোর নিচে গবেষকরা হিমায়িত গাছগুলি কেটে পর্যবেক্ষণ করছেন সময়ের সাথে সাথে কিভাবে অতীতের বাস্তুতন্ত্রের পরিবর্তন ঘটেছে। তখনকার পরিবেশ এবং সেই সময়ে জলবায়ু পরিস্থিতি ঠিক কী রকম ছিল সে সম্পর্কে আমরা বিশদ জানার চেষ্টা করছি। ভবিষ্যতে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিনল্যান্ডের বরফের চাদর গলে যাওয়ার জন্য কতটা সংবেদনশীল হতে পারে তা বুঝতে তথ্যগুলি ব্যবহার করছি। অ্যান্ড্রু ক্রাইস্ট কোপেনহেগেন ইউনিভার্সিটির নেইলস বোর ইনস্টিটিউটের আইসকোর আর্কাইভের গবেষকদের একজন। এই লাইব্রেরিতে যে নমুনাগুলি তিনি আগে কেটে রেখেছিলেন সেগুলি এখন পরীক্ষার অপেক্ষায় আছে। একসময় গ্রিনল্যান্ডের বরফের চাদরের নিচে হিমায়িত কর্দমাক্ত পলি প্রায় 1.5 কিলোমিটার জুড়ে বিস্তৃত ছিল। আমেরিকান বিজ্ঞানীরা সেখানে একটি সামরিক ঘাঁটি স্থাপনের প্রচেষ্টার অংশ হিসেবে 1960-এর দশকে সেখানে ড্রিল করে। বিশেষজ্ঞরা বলছেন ওই গভীর নমুনাগুলি এখন অধ্যয়নযোগ্য। বিগত 100 বছরে মানুষ যেসব আবহাওয়া এবং বায়ুমণ্ডলীয় পরিমাপ করেছে তা ইতোমধ্যেই মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন দ্বারা প্রভাবিত হয়েছে। সুতরাং যদি আমরা জলবায়ুর প্রাকৃতিক অবস্থা এবং প্রাকৃতিক পরিবর্তনশীলতা দেখতে চাই তাহলে আমাদের সময়ের সাথে সাথে আরো পিছনে যেতে হবে। নিলস বোর ইনস্টিটিউটের বো ভিন্তার বিজ্ঞানীদের আন্তর্জাতিক দলের একটি অংশ যারা লুমিনেসেন্স ডেটিং নামের একটি কৌশল ব্যবহার করে ঠিক কখন খনিজগুলিতে সরাসরি সূর্যালোক পড়েছিল তা জানতে। এছাড়া এটি পূর্ববর্তী তাপমাত্রার রিডিং নিয়ে দেখাতে পারে গ্রিনল্যান্ডের বরফের চাদর ঠিক কত আগে গলে গিয়েছিল। 2020 সালের প্রাথমিক ফলাফলগুলির মাধ্যমে জানা যায় যে এটি গত লক্ষ লক্ষ বছরে ঘটেছে। ক্রাইস্ট বলেন বিশ্বকে এখন একটি গাইডিং প্লেবুক দেওয়াই তাদের কাজ। পৃথিবী এভাবেই কাজ করে।
আপনি যদি বায়ুমণ্ডলে খুব বেশি কার্বন নিঃসরণ ঘটান তাহলে ভূপৃষ্ঠ আরও উষ্ণ হয়ে উঠবে। আপনি বরফের চাদর গলতে সাহায্য করবেন। এছাড়া আবহাওয়ার দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি একটু পরে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে। দর্শক, এখন পরিবেশিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা পরিবেশিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। আজকের বিষয় ওয়ার্ডার্স অফ অ্যাডজেক্টিভস। পরিবেশন করছেন আনিস আহমেদ এবং সাবরিনা চৌধুরী। সাবরিনা, আজকের অনুষ্ঠানে আমরা আবারও খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা তো প্রতি সপ্তাহে এভরিডে গ্রামার অনুষ্ঠানে মজার কিছু বিষয় নিয়ে আলোকপাত করি। তাহলে আজকের বিষয়টি কি হবে? হ্যাঁ সাবরিনা, আজকে আমরা আলোচনা করতে চাই ওয়ার্ড অর্ডার অফ অ্যাডজেক্টিভস নিয়ে। তার মানে হচ্ছে নাউনের আগে যদি একাধিক অ্যাডজেক্টিভ বসে নাউনকে কোয়ালিফাই করার জন্যে, তখন কিংবা সেই নাউনকে বর্ণনা করার জন্যে, তখন ঠিক কোন অ্যাডজেক্টিভটা আগে বসবে এবং কোনটা পরে বসবে সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করতে চাই। আচ্ছা, তাহলে কোন অ্যাডজেক্টিভটা আগে বসবে অথবা কোন অ্যাডজেক্টিভটা পরে বসবে, এটা নিয়ে কি কোনো নিয়ম আছে? হ্যাঁ, নিয়ম তো অবশ্যই আছে এবং সেই সব নিয়ম নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব। আচ্ছা, তো সেই নিয়মটা কি রকম সেটা বিশ্লেষণের আগে আজ এই অনুষ্ঠানে আমাদের যে অপর দুজন বন্ধু সবসময় থাকে, লুসিয়া আর কাভে, তারা কি বলছে এসো শোনা যাক তাহলে। I'm thinking of getting some delicious Mexican food after work today. Why not some Mexican delicious food? 'Cause that just sounds silly. Adjectives follow a particular order. You can't just throw them in anywhere. Says who? I can say a beautiful red vase or a red beautiful vase. You'll still understand me. True, but it might sound weird. Hear me out. এখানে তো লুসিয়া বলছিল যে সে সুস্বাদু মেক্সিকান খাবারের কথা ভাবছে। হ্যাঁ, আর কাভের প্রশ্ন ছিল কেন নয় মেক্সিকান সুস্বাদু খাদ্য। হ্যাঁ, আমারও তো মনে হচ্ছিল এভাবেও তো বলা যেতে পারে। হ্যাঁ, বাংলায় কথাটা ঠিক দুভাবেই বলা যায়, তবে ইংরেজিতে এগুলো একটা বিশেষ অর্ডার বা ক্রম অনুসারে বলা হয়। আর সেটা না হলে কিন্তু বাক্যটা যে একটু অন্যরকম, ক্ষেত্র বিশেষে অর্থহীনও শোনায়, সে কথাটাই আমাদের কিন্তু মনে করিয়ে দিল লুসিয়া। হ্যাঁ, তো তাহলে এখানে ফুড এই নাউনটার আগে প্রথমে ডেলিশিয়াস এবং পরে মেক্সিকান এই দুটি অ্যাডজেক্টিভ বসবে, তাই তো? একদম ঠিক তাই। কারণ যেমনটি লুসিয়াও বলছে যে অ্যাডজেক্টিভগুলো একটি বিশেষ ক্রম অনুসারে
বসানো হয় এবং যে কোনো একটা জায়গায় বসে দিলে কিন্তু হয় না। তবে কাভি কিন্তু এ ব্যাপারে চ্যালেঞ্জ করছিল। সে বলছিল যে কে বলেছে অ্যাডজেক্টিভ নির্দিষ্ট অর্ডারে বসাতেই হবে। হ্যাঁ, যেমন কাভি বলছে এমনটা তো বলাই যেত যে a beautiful red vase কিংবা a red beautiful vase। হ্যাঁ, লুসিয়া বলছে সেটা বলাই যেতে পারে, কিন্তু ব্যাপারটা অনেক অদ্ভুত শোনাবে। আর এই ব্যাপারে লুসিয়া আমাদের জানিয়ে দিচ্ছে একটি বিশেষ নিয়মের কথা। A noun is usually modified by one or two adjectives, although there can be more. Okay, so tell me about this adjective word order thing you were talking about. The first thing to know is that opinion adjectives usually come before all other adjectives. Words like dangerous, difficult, and favorite express opinions. Easy enough to understand. প্রথমে লুসি একটা সাধারণ নিয়মের কথা বলছে, আর সেই নিয়মটা হচ্ছে যে সাধারণত নাউনকে মডিফাই করে একটি বা দুটি অ্যাডজেক্টিভ, যদিও অ্যাডজেক্টিভের সংখ্যা আরও বেশি হতে পারে। হ্যাঁ, তবে কাভের মতো কিন্তু আমারও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই অ্যাডজেক্টিভ কিভাবে নাউনের আগে সাজানো হবে, কিভাবে ঠিক করা হবে যে কোনটা আগে বসবে এবং কোনটা পরে বসবে। তো এই ওয়ার্ড অর্ডারটা আসলে কিভাবে হবে? চমৎকার প্রশ্ন, সেটা নিয়ে আমাদের আলোচনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি করেছো। এই সম্পর্কে লুসিয়া বলছে যে প্রথমে দেখতে হবে যেসব অ্যাডজেক্টিভসে মতামত বা ওপিনিয়ন ব্যক্ত করা হয় সেই সব অ্যাডজেক্টিভ কিংবা সেই অ্যাডজেক্টিভ সবার আগে বসবে। হ্যাঁ, যেমন ফুড বর্ণনা করতে গিয়ে লুসিয়া বলেছিল, মানে মেক্সিকান শব্দটির আগে সে ব্যবহার করেছিল ডেলিশিয়াস। হ্যাঁ, আর এর কারণ হচ্ছে ডেলিশিয়াস অ্যাডজেক্টিভটি আসলে মতামত প্রকাশ করছে। সেজন্যই বোধহয় লুসিয়া বলছিল যে মতামত প্রকাশকারী অন্যান্য অ্যাডজেক্টিভও বাক্যের আগেই বসানো হয়, যেমন ডেঞ্জারাস, ডিফিকাল্ট, ফেভারিট, এই ধরনের অ্যাডজেক্টিভস। হ্যাঁ সাবরিনা, একদম ঠিক বলেছ। এবার তাহলে শোনা যাক অন্যান্য অ্যাডজেক্টিভ বসানোর ক্রমধারা সম্পর্কে। After opinion adjectives, you then have size, age, color, nationality, and material. Wait a minute, what about quantity, like the 3 blind mice? Oh, when a number is used as an adjective, it tops all, even opinion. Got it. So without numbers, opinion adjectives come first, like the costly rugs. Yes, then size, then age, then color, then nationality, then material. That sounds wordy. Just stick to that word order and don't use more than 2 adjectives for each noun. হ্যাঁ, এখানে লুসিয়া বলছে যে ওপিনিয়ন অ্যাডজেক্টিভসের পরে অন্যান্য অ্যাডজেক্টিভস বসানো হয় এই ক্রমধারায়: সাইজ, এজ, কালার, ন্যাশনালিটি এবং ম্যাটেরিয়াল। তবে লুসিয়ার এই ব্যাখ্যার পরে কাভে আরও একটা কথা জানতে চাইছে, যে পরিমাণ বা সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ ঠিক কোথায় বসবে। যেমন দ্য 3, যেমন আমরা বলতে পারি যে দ্য 3 ব্লাইন্ড মাইস। হ্যাঁ, এবং কাভের এই প্রশ্নের জবাবে লুসিয়া বলছে যে কোনো সংখ্যা যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় সেটা কিন্তু সবার আগে বসে। এমনকি ওই যে একটু আগে আমরা বলছিলাম মতামত প্রকাশের কথা, ওপিনিয়ন প্রকাশের কথা, সেই ওপিনিয়ন প্রকাশের আগেও সংখ্যাটা কিন্তু সবার আগে বসবে। হ্যাঁ, এবার আমার মনে হচ্ছে যে কাভে ব্যাপারটা বোধহয় বুঝতে পেরেছে পুরোপুরি। মানে সে বলছিল যে সংখ্যাবাচক অ্যাডজেক্টিভ যদি ওই বাক্যে না থাকে তাহলে মতামত আগে বসবে। হ্যাঁ, যেমন দ্য কস্টলি রাগ। আর লুসিয়া আমাদের মনে করিয়ে দিচ্ছে যে এর পরপরই আসবে সাইজ। যেমন ধরো দি কস্টলি টাইনি রাগ। আর তারপর আসবে বয়স, তারপর রং, তারপর সেটা কোন দেশের সেই কথাটা, তারপর সেটা কিসের তৈরি
সেই অ্যাডজেক্টিভটাও। তাহলে পুরো বাক্যটা কি হবে সাবরিনা? হ্যাঁ, আপনি যেভাবে বিবরণ দিলেন, যে নিয়মটির কথা বললেন, তো সেভাবে যদি আমরা সাজাই তাহলে বাক্যটি এরকম হবে: দ্য কস্টলি টাইনি 500-year-old blue Persian silk rugs. বাহ, লুসিয়া, এই কথাটাই আসলে আমাদের মনে করিয়ে দিল যে অ্যাডজেক্টিভের ব্যাপারে সঠিক ওয়ার্ড অর্ডার অনুসরণ করা প্রয়োজন। তবে প্রতিটি নাউনের জন্যে পারতপক্ষে দুটোর বেশি অ্যাডজেক্টিভ ব্যবহার না করাই ভালো, নাহলে অনেক কনফিউশন আসে। এটা তো একটা এক্সাম্পল তুমি দিলে অনেকগুলো অ্যাডজেক্টিভ নিয়ে, কিন্তু সাধারণ অর্থে দুটো অ্যাডজেক্টিভ থাকলেই বোধহয় যথেষ্ট। তাহলে এবার তুমি বুঝতে পারছো আশা করি? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। দর্শক, এই ছিল আজকের আমেরিকান আওয়ার। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় আর ইংরেজি শেখার সঠিক কৌশল এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.